সময়টা সন্ধ্যা বিকেল, ঠিক সূর্যাস্তের আগ মুহূর্তে জাঙ্কুক ভেতরে ঢুকে। পরনে সকালের সেই ডিপ রেড শার্টটা এখনো শরীরে, তবে পুরো ঠোঁট জুড়ে রক্ত প্রকাশিত, মনে হচ্ছে যেন দাঁতের কামড়। এমন ভাবেও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয় বলে জানা ছিল না। গোলাপি ঠোঁট জোড়া লালচে হয়ে আছে, এটা কিভাবে সম্ভব সেটা বুঝলো না আরএম সাহেব। তবে হাত থেকেও হালকা রক্ত প্রকাশ পাচ্ছে। সোফাতে বসে তিনি নিউজ দেখছিলেন। দূর থেকে স্পষ্টভাবে সেটা খেয়াল করে প্রশ্ন ছুড়লেন, আজকের দিনেও নিজের কাজটা জরুরি মনে করে গিয়েছো, কিছু বলিনি? অন্তত আজ তে মামুনির জন্য হলেও নিজেকে একটু চেঞ্জ করে গুন্ডামি বন্ধ করতে পারো, তাই না? এখন নিজের জীবনটা নিয়ে আগের মতোই হেয়ালি করলে চলবে না। তোমার সাথে জড়িয়ে আছে আরেকজনের ভবিষ্যৎ, একটু ভেবে দেখো, বুঝেছো? জাঙ্কুক আরএমের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমাকে ভাবতে হবে না, আমি কি করব আমি জানি। কথাটা বলে জাঙ্কুক আবার নিজের রুমের দিকে যাওয়া ধরে। আরএম মাথা দুদিকে দুলিয়ে আফসোসের স্বরে বলল, কখনোই চেঞ্জ হবার নয় এই ছেলে, কিন্তু আজ একটু জলদি চলে এসেছে মনে হচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসে। রুমে ঢুকে জাঙ্কুক একবার চারদিকে চোখ বুলায়। একদম গোছালো, যদিও তার রুম সর্বদাই গোছানো থাকে, বাট কাল তো হাজার ফুলের পাপড়ি ছিটিয়েছিল, এখন এসব কিছুই নেই। আসার সময় জাঙ্কুক খেয়াল করেছে তে ওর মায়ের রুমেও ছিল না। তাহলে কোথায় গিয়েছে? সকালে রাগের তাড়নায় একবারের জন্য ফোনটা চেক করে দেখেনি। যেই মেয়ে বিয়ের পরে এসেও বলে তার সাথে কথা বলা ছাড়া থাকতে পারবে, তাকে কেন দেখতে চাইবে সে? এতটাও বেহায়া হবে কেন? সারাদিন একবার কল তো দিতে পারতো, তাই না? নাম্বার তো ওর কাছে আছে, কেন দেয়নি? চ্যালেঞ্জ পূরণ করার জন্য? ওকে কথা বলতে হবে না। ঠিক যতক্ষণ আমার বেহায়া হার্টবিট ওর সাথে কথা বলতে ছটফট করবে, ততবার আঘাত করে নিজেকে সংযত করব। কথাটা ভেবে আবারও নিজের দাঁত পিষে নিচের ঠোঁটের সজোরে কামড় বসায় জাঙ্কুক। সাথে সাথে ঠোঁট বেয়ে রক্ত টপকে চিবুক বেরোয়। প্রায় আধ ঘন্টার মতো শাওয়ার নিয়ে টাওয়াল পরনে বের হয়। কাবার্ড খুলে একটা ট্রাউজার আর শার্ট নিয়ে চেঞ্জ করে নেয়। তারপর ল্যাপটপটা হাতে নিয়ে সোজা নিজের বারান্দায় চলে যায়। কিন্তু সেখানে যেতেই এক প্রকার বিস্ময় হয়। ছাতার নিচে টেবিলের ওপর দু হাতের মাঝে বাম দিকে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে তে। পরনে সকালের সেই লাল রঙের কাপড়খানা। জাঙ্কুক সকালেই খেয়াল করেছিল, মেহেদি রাঙা দুই হাত ভরপুর। সেদিনে কলম দিয়ে আঁকা নামটা এখনো মুছেনি, সেটা কালকে রাতেই খেয়াল করেছে জাঙ্কুক। নিশ্চয়ই নিজেই বুঝে নিয়েছে এটা কে করেছে, তাই তো এখনো মুছেনি। গলাতে আবারও গোল্ডের হার, তবে আজ কিছু বলেনি, কারণ আজ তার বউকে একদম সবার কাছ থেকে সার্টিফিকেট সহ একান্ত করে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তার বউ তাকে সব কিছুতেই অধিকার স্বেচ্ছায় দিচ্ছে, তাহলে নিষেধ কেন করবে? সেদিন তো বারবারই ওই উজ্জ্বল হলুদ ফর্সা গলাতে বারবার চোখ আটকাচ্ছিল, তাই খুলে দিয়েছিল। সকালেই দৃষ্টি আটকিয়েছিল, কিন্তু নিজেকে যথেষ্ট আটকিয়েছে, নয়তো দেখা যাবে আবারও তার বউকে শাওয়ার নিতে হবে। এতে তার বউয়ের শরীরে জ্বর নামবে, তারপর তার বউকে তার নিজের কারণে কষ্ট সহ্য করতে হবে, যেটা মোটেও সে সহ্য করতে পারবে না। আর ভেজা চুলে কার চক্ষু আটকাবে না তার বউয়ের উপর? তার উপর লাল শাড়ি পরেছে, এই শাড়ি পরা অবশ্যই থামাতে হবে সব সময়ের জন্য, নয়তো দেখা যাবে প্রতিদিনই এই মেয়ের উপর এমন ভাবে আকৃষ্ট হতে হতে কবে যে বিজনেস বাদ দিয়ে বউ নিয়ে পড়ে থাকবে খোদা মালুম। শেষ কথাটা ভাবতেই জাঙ্কুকের হুঁশ ফিরে। এই মেয়ের জন্য নিজের প্রফেশন অফ করে দেবে? কিসব ভাবছে ও? মুহূর্তেই সকালের বিষয় মনে করে ভেতরে আক্রোশটা চেহারায় ফুটিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ল্যাপটপটা এর মাথা ঠিক বাঁ পাশটায় শব্দ করে রাখে। এতে তের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে উঠে মাথা উঠিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, কি হয়েছে? কে? নিজের চুলগুলো কানে গুজে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকায়। জাঙ্কুক কপাল কুঁচকে পাশ থেকে অন্য চেয়ার টেনে বসে ল্যাপটপটা নিজের দিকে টেনে এনে অন করে। জাঙ্কুকের এমন বোবা সুলভ আচরণ প্রথমে না বুঝলেও নিজের চেতনা ফিরতেই সবটা মনে পড়ে গেল। তাই নিজেও কথা না বাড়িয়ে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটা ধরে। টেবিলের উপরেই জাঙ্কুকের ডান হাতের 5 আঙ্গুল একসাথ হয়ে আসে। যেতে যেতেই পেছনে ফিরে একবার তাকায়।
দৃঢ় দৃষ্টি ফেলে আছে। আশ্চর্য, বিয়ের পরপরই কথা বলা বন্ধ করে দিয়েছে উনি। সামনে থেকেও কথা বলছে না দেখছি, অথচ আগে সব সময় সুযোগ খুঁজতো কথা বলতে, না চাইলেও বাধ্য হয়ে বলতে হতো। এখন তো কোনো রেসপন্সই করে না দেখছি। আমি রাগ করেছি, উনি কি বুঝতে পারছেন না? ওনার কি উচিত না আমার সাথে কথা বলা? দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে তে। এদিকে জাঙ্কুক একবারের জন্য অন্যদিকে তাকাচ্ছেন না, বাম হাতেই টাইপ করে নিজের ফাইলগুলো মিলাতে ব্যস্ত। অথচ ডান হাত থেকে রক্ত গড়িয়ে টেবিলে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ জমেছে, যেটা ল্যাপটপের কারণে তের চোখ অবধি পৌঁছায়নি। 4 আঙ্গুলের ছোট নখগুলো দিয়ে মুঠো হাতের তালুতে নিজের সবটা শক্তি দিয়ে ধরে আছে, অথচ এতে যেন তার ব্যথাই হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই চোয়াল শক্ত করে বসে দৃষ্টি ল্যাপটপে ফেলে রেখেছে। নিজের কাজ শেষ করে জাঙ্কুক আগের মতোই চুপচাপ নিজের রুমে গিয়ে কোনো দিকে না তাকিয়ে পাশ থেকে সাদা রঙের তোয়ালেটা নিয়ে রক্ত হাত মুছে তের দিকে আর চোখে তাকায়। তে কাবার্ডে নিজের জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রাখছে, যা যা বাকি ছিল সেগুলোও নিয়ে আসছে। জাঙ্কুক যে ভেতরে ঢুকেছে সেটাও খেয়াল করেছে, কিন্তু তাকানোর প্রয়োজন মনে করেনি। কথা তো বলবেই না, জানা হয়ে গেছে তের। জাঙ্কুকের রাগ ক্রমশই বেড়ে চলেছে। তেকে এখনো কোনো রেসপন্স না করতে দেখে মাথা পুরো বিগড়ে যায়। সহ্যের সীমা পেরোয় হাতের রক্ত রঞ্জিত তোয়ালেটা আরো শক্ত করে চেপে ধরে। তে জামা কাপড় গুছিয়ে মাত্র এদিকে ফিরেছে, ভেবেছিল জাঙ্কুকের দিকে তাকাবে না, তবুও না চাইতেও যেন আখিদয় সেদিকে চলে যায়। দৃষ্টি পড়তেই সাদা তোয়ালেতে লাল ছাপ দেখে প্রথমে না বুঝে ভ্রু কুঁচকে পর মুহূর্তেই জাঙ্কুকের হাতের রগ ভেসে ওঠা দেখে কলিজাটা ছ্যাদ করে ওঠে। জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে বুঝতে বাকি নেই রাগে ফুঁসছে লোকটা। সীমাতিরিক্ত রাগ জমেছে ভেতরে, তাই হয়তো কিছু করে বসেছে। কিন্তু কি হয়েছে, এভাবে কিসের জন্য রাগ করবে? আর ভাবতে পারছে না তে। দৌড়ে জাঙ্কুকের সামনে এসে তোয়ালেটা ছিটকে ফেলে দিয়ে জাঙ্কুকের হাতটা ধরে একবার ভালোভাবে পরখ করে নেয়। একটাও ছুরি বা প্লেটের দাগ নয়, বোঝা যাচ্ছে ছোট ছোট গভীর ক্ষত কয়েক জায়গায়। বিচলিত হয়ে বলতে লাগলো, কি করেছেন এটা? কিভাবে কেটেছে? কখন হলো? তখন তো ওখানে ঠিকই ছিলেন, তাহলে আবার কি হলো? অফিসের কোনো কাজে প্রবলেম হয়েছে তাই বলে এমন করবেন? এর কথাগুলো বিরক্ত লাগছে জাঙ্কুকের কাছে, এই কারণে যে বউ তাকে এখনো বুঝতে পারেনি। তের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নিয়ে বলল, ঢং করতে আসবি না একদম। তে অবাক হয়, কারণ জাঙ্কুকের কথা একদম স্বাভাবিক, অথচ অন্য সময় হলে রাগের কারণে তার উপর সবটা ঝাড়তো, অথচ আজ তেমন কিছুই না। নিজেকে সংযত করে তে বলল, কি হয়েছে আমাকে বলুন না প্লিজ। জাঙ্কুক কোনো উত্তর না করে তে সামনে থেকে চলে যেতে নিলে তে চট করে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনার ওয়াইফ, তো অবশ্যই উত্তর পাওয়ার অধিকার অবশ্যই আমার আছে, উত্তর দিন। জাঙ্কুক আকস্মিক তের কোমরে হাত রেখে হ্যাচকা টানে একদম নিচের কাছে নিয়ে এসে বলল, জিয়ন জাঙ্কুকের থেকে উত্তর পাওয়ার ইচ্ছে থাকলে সেই ইচ্ছে মিটিয়ে ফেল, বুঝলি? বাট আজ যেটা করলি একদম ঠিক করলি না তে, এর ফল তোকে দিতে হবে। দিন দিন ডানা গজাচ্ছে, মুখের ওপর কথা বলার সাথে সাথে তেরামি করে বেড়াচ্ছিস। হয়তো এখানেই সব এনাফ করবি, নয়তো সব কিছু মেটানোর ব্যবস্থাটা কিভাবে করতে হয় আমার জানা আছে। কথাগুলো জাঙ্কুক দাঁতে দাঁত পিষে বলেছে, এক একটা কথাতে রুহু কাঁপিয়ে দিচ্ছে। আবারও ভয় করছে লোকটাকে। মনে জোর নিয়ে বলল, কি কি করেছি আমি? জাঙ্কুক তের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে উত্তর না দিয়ে। এই চাহনির পরিবর্তন দেখে সত্যি আজ দুটি চোখে রাগের বদলে ভিন্নতার ছাপ দেখতে পাচ্ছে তে। আজ উন্মাদ মনে হচ্ছে না, তবে ভেতরের কষ্ট ঢেকে রেখেছে জাঙ্কুককে। এটুকু শুধু চোখ দেখে বুঝতে পেরেছে তে। আপনার কষ্ট হচ্ছে? জাঙ্কুক তের কথা শুনে কোমর ছেড়ে দিয়ে বলল, কষ্ট? রাবিশ, কি বলছিস? জিয়ন জাঙ্কুককে কখনো কোনো কষ্টই স্পর্শ করতে পারে না, আর তোর কেন মনে হলো জিয়ন জাঙ্কুক কষ্ট পাচ্ছে? কথাগুলো জাঙ্কুক নাক কপাল উভয় কুঁচকে বলল। জাঙ্কুকের কথার উত্তর না দিয়ে জাঙ্কুকের হাতে শক্ত করে চেপে ধরে যেটুকু শক্তি শরীরে জমিয়েছে সেটুকু দিয়ে টানতে টানতে খাটের ওপর বসায়। জাঙ্কুক প্রচন্ড বিরক্ত হয়, এবার উঠে দাঁড়াতে চায়,
কিন্তু তে তার আগেই বলে উঠল, এক পা এগোবে এখান থেকে, একদম পুঁতে দেবো এখানে, বুঝলেন? এই তুই আমার দায়। জাঙ্কুকের কথা শেষ করতে না দিয়ে তে বলল, আমার কথার উপর কথা বলার সাহস কি করে হয় আপনার, হ্যাঁ? আর একটা কথা বললে কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। বেশি কথা বলে ফেলছিস তে আজ। দেখলি বলেছিলাম না, সত্যি তোর সাহস অনেক বেড়ে গিয়েছে। সুযোগ দিয়েছিলাম তোকে, শুনলি কই? এখন তো শাস্তি। এটুকু বলে জাঙ্কুক অনুভব করে নিজের হাতে কারো হাতে বন্দী হয়ে আছে। কখন ব্যান্ডেজ করে নিল খেয়ালই তো করেনি জাঙ্কুক। শেষ করে সেখানটায় তে আলতোভাবে ধরে আছে। বলল, সত্যি করে বলুন কি হয়েছে, হাতের এই অবস্থা কেন করেছেন? জাঙ্কুক কিছু বলবে তার আগেই তে কি যেন ভেবে জাঙ্কুকের বুকের দিকে তাকায়। ব্যাকুল কণ্ঠে বলল, আমি কি একটু দেখতে পারি? কি দেখবি? আর এভাবে আমার মানে এখানে তাকিয়ে আছিস কেন? কথাটা বলার সময় জাঙ্কুক নিজের বুকের ওপর হাত রেখে কপাল কুঁচকে ছিল। ওখানে ক্ষত দাগটা সেরেছে? তুই কি তোর দেওয়া কামড়গুলোর কথা বলছিস? আমি তো রাতেই বললাম, তোর দেওয়া এমন আঘাত আমি স্ব ইচ্ছায় সারা জীবন গ্রহণ করতে। এটুকু বলতেই তে লজ্জায় আড়ষ্ট হয়, কিন্তু জাঙ্কুকের সামনে সেটা এড়িয়ে গিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। যা ইচ্ছা বলে যান কেন আপনি। আমি সেদিনের বুকের ওপর যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলোর কথা বলছি। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসতে গিয়ে ওহ শব্দে আওয়াজ করে উঠে ঠোঁটের ব্যথায়। যতবার আজ বাড়িতে এসে তের সাথে কথা বলে সময় কাটাতে চেয়েছে, ঠিক ততবার নিজেকে দমিয়ে রেখে ঠোঁটের দাঁত দিয়ে আঘাত করেছে, সাথে হাতেও করেছে ধৈর্য না ধরতে পেরে। তে বলল, আবার কি হলো? দেখুন নিজেকে ভালো করে, পুরো শরীরে কত জায়গায় ক্ষত করে রেখেছেন, দেখেছেন? আমি তো ভাবতাম আমার উপরেই সব রাগ মেটান, এখন তো দেখছি আপনি নিজেরটুকুও সত্যি বোঝেন না। শরীরে যে দুর্বলতা এসে যাবে আপনি জানেন এতে কি হতে পারে। তখন আপনার মহান সাম্রাজ্যের কর্মকাজ কিভাবে সামলাবেন? কিছুই করতে পারবেন না, বুঝেছেন? শুধু এটুকু বলতেই জাঙ্কুক তের দিকে ঝুঁকে ঠিক কানের কাছে ফিসফিস আওয়াজে দুষ্ট গলায় বলল, বউ তোর কি আমার শক্তি নিয়ে প্রবলেম কিংবা সন্দেহ আছে? না মানে রাতে তো আমি ইচ্ছে করে তুই নিতে পারবি না বলে। এটুকু বলতেই তে এক হাতে জাঙ্কুকের কান টেনে ধরে। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ফালতু লোক একটা, বজ্জাত লোক, অসভ্য একটা। মাইন্ড কতটা ফালতু আপনার। এটুকু বলতেই জাঙ্কুক শব্দ করে হেসে বলতে লাগলো, আমার কাঁটা ছাড়, লাগছে তো। আমি তো এমনিই বলেছি, তাই বলে এই বকাগুলো আমাকে তুই শুনিয়ে যাবি? ছি, হাজবেন্ড কি এগুলো কি বলিস? রেসপেক্ট দিয়ে কথা বলবি, ঠিক আছে? তে এবার আরো শক্ত করে কান মলে দিয়ে বলল, আপনার এটাই শাস্তি। আমার সাথে তুই পারবি না তে, ছাড়তে বলেছি ভালোভাবে, নয়তো নিজ থেকে ছাড়িয়ে নিলে তোর শাস্তি ডাবল হয়ে যাবে তে। সারা জীবন ডাবল করেই তো দিয়ে এসেছেন শাস্তি, কখনো কম দিয়েছেন বুঝি? আমার তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আজ রাতে মনে করিয়ে আবারও শুরু করলেন আপনি। এটুকু বলেই তে সত্যি এবার জাঙ্কুকে ছেড়ে দিয়ে উজ্জ্বল মুখখানা অন্ধকার বানিয়ে খাট থেকে দাঁড়িয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, আপনি একটুও ভালো না, সবসময় আমাকে উল্টাপাল্টা কথা বলে যান, আমার কথা একটুও ভাবেন না। কথাটা বলে তে ঠোঁট উল্টে দরজার দিকে হাঁটা ধরে। জাঙ্কুক মুচকি হেসে বুকে হাত রেখে ব্যথার অভিনয় করে। আহ বলে চেঁচিয়ে ওঠে আকস্মিক। জাঙ্কুকের ব্যথাযুক্ত চেঁচানোর আওয়াজ কানে আসতেই তে তড়িৎ গতিতে পেছনে ঘুরে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও ব্যাকুল হয়ে দৌড়ে এসে জাঙ্কুক যেখানটায় হাত রেখে ব্যথার অভিনয় করে যাচ্ছে সেখানটায় হাত রেখে বলল, এখানে ব্যথা হচ্ছে? কি করেছেন আবার? নাকি আগের স্থানেই ব্যথা করছে? বউ খুব ব্যথা হচ্ছে এখানে। তে উদ্গ্রীব কণ্ঠে বলল, হ্যাঁ খুব ব্যথা হচ্ছে তাই না? দেখান আমাকে, আমি দেখছি। ডাক্তার ডাকবো? তের এহেন অবস্থা দেখে জাঙ্কুক আবারও সশব্দে হেসে ওঠে। এক হাতে তে সেই স্থানের উপর রাখা হাতটি ধরে হাসির মাঝেই তালুতে চুমু খেয়ে বলতে লাগলো, বউ এত ভালোবেসেও কিভাবে সারাদিন কথা না বলে থাকতে পারলি? জাঙ্কুকের আবেগময় হৃদয়ের বাক্যটি তীর মস্তিষ্ক তাড়ালো। বাক্যটা সুন্দর ছিল নাকি জাঙ্কুকের মুখে শুনতে ভালো লেগেছে সেটা তে বুঝলো না। তবে জাঙ্কুকের অবস্থা দেখে বুঝলো এতক্ষণ এই লোকটা নাটক করছিল। কথাটা বুঝে আসতেই তে কপাল কুঁচকে বলল, নাটক করছেন তাই না? আমার সাথেও মিথ্যা নাটক করেন আপনি? আবার রাগ
করেছো কেন? নাটক কোথায় করলাম? টয়লেটের দিকে ইশারা করে বলল। এই ব্লাডগুলো মিথ্যে মনে হয় তোমার কাছে? ওটার কথা বলিনি। মাঝে মাঝে একটু না করলে বউ দূরে চলে যায়। এই যে এখন কাছে আছো সেটা তো এর জন্যই, তাই না? মিথ্যে বলে কাছে রেখে লাভ কি? মিথ্যে বলে রিলেশন ঠিক করার চেয়ে সত্য বলে দূরে। তের কথা শেষ করতে না দিয়ে নিজের তর্জনী তের ঠোঁটে ছুঁয়ে বলল, আমার কাছে রিলেশন ম্যাটার করে না। যেটা আমার সেটা যে কোনো মূল্যে আমার। দ্যাটস ইট। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এতক্ষণে জাংকুকের ঠোঁট জোড়া ভালো করে চোখে পড়লো। গাঢ় লাল হয়ে আছে। ছোট ছোট কেটে যাওয়া কঞ্চি প্রগাঢ় দাগ খেয়াল করতেই বোঝা যাচ্ছে। উদ্বিগ্ন হয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল জাংকুকের ঠোঁটের উপর আলতোভাবে ধরে ছোট দাগগুলোতে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, কি হয়েছে? এতগুলো দাগ, সেটাও ঠোঁটে কিভাবে লেগেছে? দাগ থেকে এক দুটো কামড় পড়লে তো এমন ভাবে কাটার কথা না। কি হয়েছে? জাংকুক মনে হয় তো প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না, অথবা উত্তর দিতে চায় না, তাই হাঁসফাঁস করতে লাগলো। বলুন কি হয়েছে? সব রক্ত জমাট হয়ে গেছে মনে হচ্ছে। জাংকুক কথা ঘুরিয়ে দুষ্ট আওয়াজে বলতে চাইলো। কিছুটা সফলও হলো। আমি কি জানি? সেটা তো তুই ভালো করে বলতে পারবি, তাই না? আমার এই কিউট রেড লিপ তুই ছাড়া আর কেউ কামড়ে দেয়নি। কাল রাতে তো তুই। তের কাছে সবটা বিরক্ত লাগছে এই মুহূর্তে। জাংকুক যে কথা ঘোরাতে চাচ্ছে সে বেশ ভালো করেই বুঝেছে। যুক্তি দিয়ে কথা না বলতে পারলে অ্যাকশন নিয়ে কথা বলুন, তাও চলবে, বাট আপনার মুখে কথা ঘোরানো পেঁচানোর মানায় না। যদি এমনই হয় তবে সকালে কেন দেখলাম না? একদম ফালতু কথা বলবেন না বলে দিলাম। সত্যি করে বলুন। তের কথার গুরুত্ব না দিয়ে আবারও কথা ঘুরিয়ে বলল, দুপুরে খেয়েছিস? আর শোন, তোর ফোনে আমার নাম্বারটা সেভ করে নিবি, বুঝলি? নাহলে তোর জন্য ফোন চালানো বন্ধ হয়ে যাবে একদম। তের কথা শেষ করতে না দিয়ে যে জাংকুক জায়গা থেকে বলল, বলবো না, আমি এর উত্তর দিব না। হয়েছে? আবার জিজ্ঞেস করলে কর, বাট আমি কিছুই বলবো না। এখন তোর ইচ্ছা। কথাটা বলে জাংকুক গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পরিহিত ঘড়িটি খুলতে খুলতে আর চোখে তের দিকে নজর রাখলো। আয়নার ভেতরেই তে অভিমানী দৃষ্টি ফেলে জাংকুকের দিকেই তাকিয়ে আছে। দেখ, এভাবে তাকিয়ে আছিস কেন রাক্ষসের মতো? যেন একদম খেয়ে ফেলবি আমায়। সেটাই করতে ইচ্ছে করছে, বুঝলেন? কখনো আমি ঠিক মতো উত্তর পাই না আপনার থেকে। পাবি বলে মনেও হয় না কখনো, বাট চাইলেই খেতে পারি। তে এবার ঠাস শব্দে উঠে দাঁড়িয়ে রুম থেকে চলে যাবে মনোভাব নেয়, কিন্তু কি যেন ভেবে আমার জায়গাতে বসে নিজেকে স্থির করে। রাগ করেছিস? তের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে এক হাতে তের গালের ওপর থেকে কান অবধি গিয়ে চুল ছুঁয়ে মৃদু শব্দে অপর গালে চুমু এঁকে বলল, ন্যাকামি করে করে জ্বালিয়ে মারছিস রোজ রোজ। এইসব করে এত মায়ায় ফেলে দিচ্ছিস কেন? চাইলেই তো বলতে পারি না আগের মতো, চাইলেও আগের মতো আঘাত দিতে পারি না। গালে ছোঁয়া পেতেই তে বিস্ময়কর ভাবে ডাগর ডাগর চোখে তাকায় জাংকুকের দিকে। হঠাৎ এমন করবে বুঝতে পারেনি মনে হয়। তের এমন দৃষ্টি আকর্ষণ দেখেই জাংকুক মুচকি হেসে তের নাকে নিজের নাক ঘষে দিয়ে বলে, আবারও নিউ লুক দিচ্ছিস কিন্তু। এমন ঢং করতে থাকলে তোকে কিন্তু রোজ রোজ। তে এবার একটু লজ্জা পেয়ে চোখ নামায়, কিন্তু মনে মনে এতগুলো বকা জাংকুকের ওপর ঝেড়ে দেয়। ঠোঁট কাটা, অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বদমাস। বিয়ে হওয়ার পরও একদম কোনো কথাই আটকায় না এখন মুখে। তের মুখের অবস্থা দেখে জাংকুক বুঝলো নিশ্চিত মনে মনে ঝেড়ে দিচ্ছে তাকে। ছে, আমার কানটা তো একদম ঝাঁঝা করে দিচ্ছিস দেখছি। তে অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? এত শব্দ কোথা থেকে শিখলি? যখন তখন আজকাল দেখছি এসব শব্দ প্রয়োগ করিস আমার ওপর। কপাল কুঁচকে তে বলল, কি বলতে চাচ্ছেন? তের উত্তর না জানিয়ে আকস্মিক একটু ঝুঁকে তের কর্ণের কয়েক ইঞ্চি নিচে চোখ বন্ধ করে ঠোঁট ছুঁয়ে দেয়। তে কেঁপে ওঠে এমন হঠাৎ আচরণে। কিছু বুঝে ওঠার আগেই তের হাত চলে যায় জাংকুকের কলারে। জাংকুক সেকেন্ড কয়েক পর ঠোঁট ছড়িয়ে এভাবে থেকেই সেই স্থানে চোখ রেখে মৃদু হেসে বলল, তোর এই বিউটি স্পটটাও খুব সুন্দর। তে অবাক হয় জাংকুকের কথায়। উনি এটা কখন খেয়াল করলেন? এটা তো খেয়াল করার কথা নয়। কলার ছেড়ে দিয়ে নিজের জায়গায় আসতে চায়, কিন্তু তার মধ্যেই জাংকুক আবার একইভাবে ঠোঁট
বসিয়ে দেয়। তের অস্বাভাবিক অস্বস্তিকর লাগছে এসব। শরীরে কাঁপুনি শুরু হয় আবারও। জাঙ্কুক জায়গা থেকে একটু ঠোঁট সরায়, কিন্তু এখনো কিছুটা ছুঁই ছুঁই করছে। এভাবে থাকবি ওকে? ছেড়ে দিলেই তো প্রশ্ন ছুড়বি, এক হাত দূরে চলে সরে যাবি, যেটা আবারও আমার বিরক্তিকর। কাজ শেষে আসলে প্রতিদিন এভাবে কাছে থাকবি ওকে? আমি কাজ করলেও পাশ থেকে এমন করে জড়িয়ে বসে থাকবি ওকে? আমার ভালো লাগে না দূরে থাকতে। বলে দিলাম, যেন ভুল না হয়। নেক্সট ভুলে গেলে শাস্তি কি হবে তুই জানিস? বলবো না, নিজেই দেখতে পাবি। জাঙ্কুকের এমন আহ্লাদি গলায় স্বর শুনে তে কোনো কথা বলল না। ওভাবেই থাকলো। জাঙ্কুকের প্রতিটা শব্দ উচ্চারণের সময় গরম শ্বাস সেখানে উপচে পড়ছে, যার দরুন তের হাত দৃঢ় থেকে দৃঢ় হতে থাকলো জাঙ্কুকের কলারে। দুই দেহ এভাবেই থাকলো দীর্ঘক্ষণ। আবার পর মুহূর্তে স্থান চেঞ্জ করে জাঙ্কুকের কাঁধে মাথা গুজে দেয়। তের মাথা জাঙ্কুকের কাঁধে ফেলে দু হাতে গলা জড়িয়ে নির্দ্বিধায় কখন ঘুমিয়ে গেল জানা নেই। তবে জাঙ্কুক সবটা লক্ষ্য করছে, হাতের ঘড়ির কাঁটায় এই পর্যন্ত 7-এর উপরে তাকিয়েছে। সেই সন্ধ্যা রাতে এমন করে জড়িয়ে ঘুমিয়েছে। এখন প্রায় 9টা কি 9:30 বাজবে। এর মধ্যেই জাঙ্কুকের পা অবশ হয়ে আসছিল। বিধায় তেকে সযত্নে যেন ঘুমটা না ভেঙে যায়, দু হাতে সাবধানে নিজের কোলে বসিয়ে নিয়ে নিজে আসন করে বসে, খাটের সাথে হেলান দিয়ে তের মাথায় একইভাবে হাত বুলাতে থাকে। আজকের জন্য মনে হয় এই ঘুম ভাঙার নয়। মাঝরাতে আচমকা হঠাৎ করে বিকট এক শব্দ পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে জিমিন। হকচকিয়ে পাশের ল্যাম্প লাইটটা এক হাতে জ্বালিয়ে অন্য হাতে নিজের বুকের ওপর হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কি হয়েছে বোঝার চেষ্টা করলো। মনে যেন হলো কোনো মানুষ লাফিয়ে উঠলে যেমন আওয়াজ হয় তেমন ছিল শব্দটা, নাকি আকাশে বজ্রপাত হলো। কিন্তু এখন তো বৃষ্টি হওয়ার কথা না, শীতের সময় বৃষ্টি কিভাবে হবে? ভাবার মাঝে খাটের ওপর কেউ লাফিয়ে ওঠে। জিমিন কেঁপে ওঠে, চোখ বন্ধ করে সেদিকে তাকিয়ে চিৎকার করে বসে। ন্যূনতম মুহূর্তেই যেতেই কেউ মুখ চেপে ধরে বলল, এই কি করছিস কি? আমাকে দেখছি চোর বলে বাড়িতে প্রেজেন্ট করবি দেখছি। কানে আওয়াজ যেতেই জিমিন চোখ মেলে তাকায়। এই আওয়াজ চিনতে অসুবিধা হয়নি জিমিনের। জিমিনকে শান্ত হতে দেখে মুখের ওপর থেকে হাত সরিয়ে নিতেই জিমিন সুগার দিকে ঘুরে বসে বলল, আপনি কিভাবে আসলেন এখানে? আর এত রাতে কেন? ভেতরে কিভাবে আসলেন? সুগার মুখে উজ্জ্বলতার ছড়াছড়ি, হাসি একধারে লেগেই আছে। পাশ থেকে পানি নিয়ে মুখে তুলে আবার স্থানে গ্লাসটা রেখে জিমিনের পালিশে মাথা রেখে শুয়ে যায়। তারপর একবার দীর্ঘ শ্বাস নিয়ে দু হাত মাথার নিচে দিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই চলে আসলাম। হোয়াট? কি বলছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? এত রাতে এত দূরে কিভাবে আসলেন? এই তো রাত 11:30টায় বেরিয়েছি, এখন এসে পৌঁছালাম। ইদানিং দেখছি মনটা খালি বউ বউ করে, তাই থাকতে পারিনি। এখন এত প্রশ্ন ছাড়, ঘুমিয়ে পড়। পারলে আমার চুলগুলো একটু টেনে দে, মাথাটা ব্যথা করছে। কিন্তু আপনি কিভাবে আসলেন এখানে? দরজা তো আমি খুলিনি। কথাটা বলে জিমিন একবার দরজার দিকে তাকিয়ে আরেক দফা অবাক হয়, কারণ দরজাটা লাগানোই আছে। বিচলিত গলায় আবার প্রশ্ন করলো, কিভাবে ভেতরে আসলেন আপনি? সুগা সোজা উত্তর দেয়, তা এত রাতে বুঝি গেট দিয়ে আসবো? তোর মা বাবা আমাকে জুতা পিটুনি দেবে বুঝলি। ঠাস করে বলে বসবে 3 বছর কিভাবে দূরে রেখেছো, এখন একদিন পারছো না? শোন, আমি এদের কিভাবে বোঝাবো যে তখন আর এখন সময়টা এক না। এখন আমার যথেষ্ট বউ বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে, নয়তো আমার স্বপ্নের বাচ্চার বাবা হওয়ার নাতি নাতনি দেখার এগুলো কিছুই দেখতে পারবো না। আর দেরি করলে ওদিকে দেখলি জাঙ্কুককে, ওই শালা তো আমার চেয়েও ফার্স্টে দেখছি। দেখতে তো একদম মনে হয় মেয়ে কি জিনিস কিছুই বোঝে না, অথচ বউকে নিয়ে তো বেশ। কিসব বলে যাচ্ছেন তখন থেকে আপনি? চুপ করবেন? সোজা প্রশ্ন করেছি তো ঠিকভাবে উত্তর না দিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন দেখছি। কেন, তোর লজ্জা হচ্ছে নাকি? চুপ করবেন আপনি। আমি কি জিজ্ঞাসা করেছি আর আপনি কি বলছেন? বেলকনির পাশ থেকে একটা উঁচু সিমেন্টের কোটা আছে না, আই মিন পাইপের মতো আর কি, যেটাকে ইন্টারনেট লাইনের জন্য আগুলো টানা হয়, ওটা দিয়ে উঠে পড়লাম।
জিমিন অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেছে। বলছে কি এলো কলা গাছের মুকুটি ছাড়া আস্ত সোজা পাল বেয়ে উঠে গিয়েছে এই লোকটা, কিভাবে সম্ভব? মনের প্রশ্নটা মুখে নিয়ে বলল, তা কতবার কোমর ভেঙেছেন বলতে পারবেন? আমার তো মনে হচ্ছে না যে একবারেই উঠে আসতে পারবেন। তা অবশ্য ঠিক ধরেছিস, দুবার পড়ে গিয়ে অলরেডি কোমর না পা জোড়ায় ব্যথা পেয়েছি, তৃতীয়বার সফল আমি। জিমিন এবার সুগার পায়ের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, সত্যি বলছেন? সত্যি ব্যথা পেয়েছেন? সুগা একটু শব্দ করে হেসে জিমিনের এক হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বক্ষে নিয়ে এসে বলল, মজা করলাম। জিমিনের কাছে আজ মনে হয় বিস্ময়ের দিন, সবকিছুতেই অবাকের পর অবাক করে দিচ্ছে লোকটা। এই গত 3 বছরে সবকিছুই যেন ধোঁয়াশা ছিল, সবটা বলে যাচ্ছে বর্তমানের প্রতিটা জিনিসে। নিজেকে উপভোগ করছে জিমিন। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুগা অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে উঠল, এভাবে তাকানোর কি আছে? দেখ জিমিন, আমি কিন্তু সত্যি আর দূরে থাকতে পারবো না। কাল অথবা পরশুর মধ্যেই যেন তোকে বাড়িতে দেখি, আর তুই তোর মা বাবাকে কি করে মানাবি সেটা তুই জানিস। জিমিন এবার সুগার দিক থেকে চোখ সরিয়ে নেয় লজ্জায়। বুকের ওপর পড়ে থাকা বাম হাতে সুগার টি শার্টে 2 আঙ্গুলে খুঁটতে খুঁটতে মসৃণ আওয়াজে বলল, এভাবে আসতে গেলেন কেন? ফোনে কথা বললেই তো চলতো। জিমিন লজ্জা মিশ্রিত আওয়াজ শুনে সুগা জিমিনের দিকে তাকায়। মুখে মৃদু হাসির ছড়াছড়ি, লজ্জার আভা পুরো মুখে প্রকাশিত, যেটা সুগার আরো বেশি ভালো লাগার সৃষ্টি করেছে। দেখতে ইচ্ছে হয়েছে তাই চলে আসলাম। এখন তো দেখা শেষ, তুই বললে চলেও যেতে পারি, সমস্যা নেই। শুধু রাতের ঘুমটুকু হারাম হবে এই আর কি। জিমিন কপাল কুঁচকে টি শার্ট আঁকড়ে ধরে সুগার দিকে আবারও তাকায়। 2 জোড়া চোখ এক হয়। সুগা আবারও দুষ্ট হেসে জিমিনকে ডান হাতে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, যাবো? জিমিন কি বলবে জানা নেই, তবে এই মুহূর্তে কেন যেতে দিবে? তাহলে এসেছে কেন? তাছাড়া যেতে যেতে নিশ্চয়ই একদম ভোর হয়ে যাবে, সকালে আবার অফিস আছে, তাহলে ঘুমাবে কখন? চলে গেলে আসলেন কেন? জিমিনের উত্তর শুনে মৃদু হেসে বলল, তুই বললেও যাচ্ছি না ওকে, বউয়ের সাথে ঘুমাতে এসেছি প্রথমবারের মতো। বলতে গেলে আজ আমাদের বাসর রাত বলতে পারিস, কারণ বিয়ের পর প্রথম একসাথে ঘুমানোর মানে তো বাসর রাত, তাই না? বাট আমি কিন্তু এমন কিছু আজকের জন্য ভাবছি না, শুধু ঘুমাতেই এসেছি। সো আর ভয় পাওয়ার বলতে জিমিন লজ্জায় আড়ষ্ট হয়ে পুরো মুখ বুকে লুকানোর বৃথা চেষ্টা চালিয়ে কামড় বসিয়ে দেয় হঠাৎ করে। সুগা শব্দ করে ওঠে, তুই তো দেখছি এক্ষুনি লাভ বাইট বসানো শুরু করেছিস, আমার থেকেও ফার্স্ট দেখছি। ইচ্ছে করে জিমিনকে বারবার লজ্জায় ফেলছে সুগা, কারণ ওই লজ্জা মিশ্রিত চেহারাখানা দেখতে তার ভীষণ ভালো লাগছে। ল্যাম্পের আলোতে যেন আরো প্রখরতম ভালো লাগার সৃষ্টি করে এই চেহারা। জিমিনকে কথা বলতে না দেখে এবার ভেতরে সবটুকু দুষ্টুমি ঝেড়ে দিয়ে বলল, ঠিক আছে আর বলবো না, আমার কিন্তু সত্যি ঘুম পেয়েছে আর মাথা ব্যথা করছে। জিমিন এবার নিজেকে সুগার কাছ থেকে ছাড়িয়ে মাথায় হাত রাখতে চায়, কিন্তু সুগা বলে উঠল, দরকার নেই, একটু ঘুমাতে পারলে ঠিক হয়ে যাবে, এভাবেই থাক ওকে। জিমিন কথা বাড়ায় না। সুগা যে মাথা ব্যথার অসুস্থতা একটু বেশি সেটা তার জানা, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে হয়তো সত্যি, তাই এভাবেই থাকলো। মিনিট কয়েক পর সুগা এক কাত হয়ে জিমিনের দিকে ফিরে চট করে কপালে একবার ঠোঁট ছুঁয়ে আবার চোখ বন্ধ করে জিমিনকে একদম নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। জিমিনের পুরো চেহারাখানা সুগার বুকে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কিছুক্ষণ পর ঘুম চোখে বলল, কিসমি। জিমিনের তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এমন করে চেপে আছে সুগা। এটা কি উনি বুঝতে পারছেন না তার উপর কিসব বলছে? বেশি ভাবিস না, শুধু বলেছি যেভাবে আছিস সেভাবেই একবার কিস কর, ব্যাস এতটুকুই, আর কিছু বলবো না। জিমিন সুগার পিঠে শার্ট খামচে ধরে আছে কখন থেকে। সুগার কথাটা শুনে আরো শক্ত করলো নিজের হাতখানা। ফার্স্ট জিমিন আর কিছু ভাবলো না, কারণ তার ঠোঁট এমনিতেও সুগার বুকে ছুঁয়ে আছে টি শার্টের উপর। জিমিনের অবস্থা বুঝে সুগা নিজের গলার কাছ থেকে টি শার্টটা একটু টেনে নিয়ে ধরে বক্ষ উন্মুক্ত করে বলল, জিমিনও ভাবলেশীন ঠোঁট ছোঁয়ায়। সুগা মৃদু হেসে টি শার্ট ছেড়ে আবারও জড়িয়ে নেয় জিমিনকে।
সকাল 10টা কি 10:30টার দিকে শিকদার বাড়ির গেট পেরিয়ে একজন ডেলিভারি বয় মাস্ক পরে উপস্থিত হয়ে কলিং বেল বাজায়। ঠিক 2 থেকে 3 মিনিট পর দরজা খুলে দেয় জিমিন। জিমিন নামে কে আছেন বাড়িতে? কেন? আপনি ঠিক কাকে চাচ্ছেন? কেউ কিছু অর্ডার করেছে নাকি? জি না, তবে একজন অল্প বয়স্ক ছেলে এই পার্সেলটি পাঠিয়েছে তার নামে, আপনি তাকে ডাকুন। জিমিন কিছুটা অবাক হয়ে একটু ভাবতেই মৃদু হাসেন। নিশ্চয়ই উনি কিছু পাঠিয়েছেন। আমি জিমিন। আচ্ছা। লোকটা পার্সেলটা জিমিনের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আসছি। জিমিন কথা না বলে দরজা আটকিয়ে দিয়ে চারদিকে একবার তাকিয়ে মুচকি হেসে উপরে চলে যায়। ছোট্ট একটা বক্স। জিমিন সেটা আস্তে করে খুলতেই দেখতে পায় ছোট্ট একটি কাচের বোতলে কাগজ টুকরো, সাথে পাশে দুটো লাল গোলাপ। জিমিন আবারও লজ্জাবনত হয়। পাশ থেকে ছোট্ট একটা গোলাপ হাতে নিয়ে কাচের বোতল থেকে চিরকুটটা তুলে পড়তে শুরু করে। আমার প্রাণ প্রিয় স্বপ্নচারিণী, এতগুলো দিন মিস করেছিলাম খুব তোমায়। কত চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু সাহস হয়নি। তবে অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে এটা মানতে পারছি না। আমি তোমার সাথে মিট করতে চাই, প্লিজ জলদি চলে এসো। অপেক্ষায় রইলাম, জলদি আসবে। ওকে, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এটি তোমার ব্যক্তিগত মানুষ। সবটাই ঠিক ছিল, কিন্তু মাঝের কথাটা জিমিনের একটু বিরক্ত লেগেছে। অন্য পুরুষের কথা কেন বলবে? এখন কি সে অবিবাহিত, কিংবা তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি হবে এমন কিছু কারণ তো নেই। তাহলে এটা ব্যবহার কেন করলো? আচ্ছা, সে যাই হোক, কিন্তু ওনার হোয়াটসঅ্যাপটা আমার কাছে নেই। কথাটা ভাবতেই পাশে রাখা ফোন টিং শব্দে একটি মেসেজ আসলো। জিমিন হাতে নিয়ে বুঝলো লোকেশন পাঠিয়েছে, কিন্তু এটা কি ওনার অন্য নাম্বার হবে হয়তো, যেটা জিমিনের জানা নেই। কিন্তু মা বাবাকে কি বলে বের হবে, সে চিন্তা করছে এই মুহূর্তে। জাংকুকের অফিসে জাংকুকের চেম্বারে ছোট্ট একটা 2 ইঞ্চির ক্যামেরা হাতে নিয়ে সুগা দাঁড়িয়ে আছে। শক্ত গলায় তখন থেকে জাংকুককে প্রশ্ন করে যাচ্ছে। আনসার মি জাংকুক, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তোর অ্যাসিস্ট্যান্ট ইউনো ওই মাস্ক পরিহিত লোকটির দিকে ইশারা করতেই লোকটা ছোট মার দিকে এসিড ছুঁড়েছে। এসব তোর কাজ তাই না? আর এই ক্যামেরাটা খুলতেই মেবি তুই গিয়েছিস। আমি থানায় গিয়েছিলাম, বাট কোনো রেসপন্স পেলাম না। অথচ ওপর থেকে দেখা যাচ্ছে তারা কেসটা সামলাচ্ছে। কিন্তু এসব মিথ্যে, তুই সবটা বন্ধ করে দিয়েছিস তাই না? জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে এক হাতে কলম নিয়ে নিজের কাজে ব্যস্ত। সুগা ইচ্ছে করেই আজ দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে, উত্তর না জানা অবধি যাবে না। আর এটা যদি সত্যি হয় তবে এর শেষে তবে ছাড়বে। তের জীবনটা নিয়ে পেছনে পেছনে এত সব খেলে যাচ্ছে, এত নিকৃষ্ট তার ভাই, এটা ভাবতেই শরীরে কাটা দিচ্ছে। তের সহজ সরলতার সুযোগ নিচ্ছে তাই না? এটাকে তো তাই বলা যাবে। আবারও বলতে লাগলো, দেখ জাংকুক, আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই চেক দিয়েছি নিজেই। আজ সকালেই এটা পেয়েছি হাতে। ভালোভাবে বলছি, বলে ফেল, হয়তো ঠিক হবে না তোর জন্য। আমি তেকে সবটা বলে দেব, আর এই ভিডিওটাও দেখিয়ে দেব। তারপর কি করবি? যার জন্য এত কিছু করণীয়, তার সাথে বিচ্ছেদ হলে কেমন হবে বলতো? সে কথাগুলো জাংকুকের কাছে পছন্দ হয়নি, তাই এবার মাথা উঁচিয়ে তাকিয়ে বলল, হয়েছে, নিজের বাজে বকবক করা শেষ হলে আসতে পারিস এখন। আর এটা অফিস, তো বাড়ির কোনো কথা শুনতে চাচ্ছি না এখানে। হাতের এটা এখানেই রাখ, আর ফোনে অথবা পেন ড্রাইভে এই ভিডিওটা নিয়ে রেখেছিস, ওটাও ডিলিট করে ফেল, নয়তো তোর জন্য ভালো হবে না। আই থিঙ্ক ইউ ক্যান গেস হোয়াট ক্যান আই ডু। ইচ্ছা করে নে তুই, বাট আমি নিজের জায়গা আর কথা ছেড়ে নড়ছি না। তোর এই পশুত্ব কিংবা সাইকো টাইপ আচরণ বোধ যতদিন তোকে ঘিরে থাকবে, ফ্যামিলি কিংবা তে কারোর জন্যই শোভনীয় না। এখনো সময় আছে, নিজেকে পাল্টে ফেল। তে যদি এর কিছুটা জানতে পারে, তোর কি মনে হয় রিলেশন রাখতে চাইবে? মায়ের এই অবস্থা তুই করেছিস, এখন তো আমি শিওর। তুই একবার ভাব তো, তে এটা জানার পর কত বড় ধাক্কা খাবে। তোর কোনো আইডিয়া আছে? সো হোয়াট? আর কিসের রিলেশনের কথা বলছিস? আমি কি ওর চাওয়া না চাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছি তোকে? যদি ভালোভাবে থাকে তাহলে থাকবে, কিছুর কমতি থাকবে না। আর যদি না থাকতে চায় ভালোভাবে, এটুকু বলতেই জাংকুক বাঁকা হাসি টানে ঠোঁটের কোণে, হাতের কলমটা টেবিলের চেপে ধরে শক্ত করে, যার দরুন কলমের নিব ভেঙে যায়। একটু থেমে আবার বলল,
কিভাবে রাখতে হবে সেটাও জানা আছে। জাঙ্কুক, আর ইউ রিয়েলি ক্রেজি? মানে নিজের কাজকর্মগুলো নিয়ে তোর আফসোস হয় না? ইয়েস, আই এম রিয়েলি ম্যাড। এটাকে যদি ক্রেজি বলে চালিয়ে দিস তো আমার কিছু করার নেই, তাই না? বাট আমি যেভাবে চাইবো সেভাবেই সবটা চলবে। কথাগুলো জাঙ্কুক তার রাগের সময়ের অভ্যাসের মতো চাপা গলায় বলল। কথার আওয়াজ শুনে সুগার বুঝতে বাকি নেই জাঙ্কুকের উন্মাদনা ক্রমশই বেড়ে চলেছে, নয়তো আওয়াজ এমন চেঞ্জ হয়ে যেত না। একবার শুকনো ঢোক গিলে বলল, তার মানে তুই নিজের কথায় দৃঢ়। বাট লাস্ট বলে দেই, তোর নিজের কারণে তের কিছু হয়ে গেলে তখন নিজেকে ক্ষমা করতে পারবি? জাঙ্কুকের চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, জল চিকচিক করছে অথচ গড়িয়ে পড়ছে না। সুগা অবস্থা বুঝে আর কথা বাড়ানোর সাহস পেল না। হাত থেকে ক্যামেরাটা জাঙ্কুকের সামনে রেখে চুপচাপ বেরিয়ে গেল। ওকে খুব মিস করছিল বলেই আরএমকে বলে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গিয়েছিল তে কিছুক্ষণ আগে। বুক ভরা খুশি নিয়ে দৌড়ে ভেতরে গিয়েছিল, এমনকি ড্রাইভারকেও বলেছিল চলে যেতে। সে ঘন্টা খানিক সময় এখানেই থাকবে, কিন্তু আপাতত এখনো তেকে জাঙ্কুকের অফিসের তেমন কেউ চেনে না, মাস্ক পরা কিংবা মাস্ক ছাড়া। ইউনোর সাথে আরো দু একজন জেনেছে শুধু যে জাঙ্কুক বিবাহিত, সেটাও ইউনো ছাড়া কেউ দেখেনি তেকে। তাই দারোয়ান প্রথমে না চিনে আটকায় তেকে। বারবার বলার পরেও বিশ্বাস করেনি, কারণ হাজারো মেয়ে জাঙ্কুককে নিজের হাজবেন্ড বলেই পরিচয় দেয়। ফেসবুক ইনস্টাতে শতের ওপরে আইডির নাম আছে জিয়ন জাঙ্কুকের বউ নামের। প্রোফাইলের নিউজ থেকে স্ক্রিনশট মারা পিক আপলোড দেওয়া, কারণ জাঙ্কুকের আদৌ কোনো স্বাভাবিক ছবি নেই। আর সে তো ফেসবুক ইনস্টার ধারে কাছেও নেই, স্বাভাবিক ছবি পাবেই বা কোথায়? কেউ বাড়াবাড়ি না করে ইউনোকে কল দিতেই মিনিটও লাগেনি এখানে আসতে। এসে দারোয়ানকে ধমকিয়ে বলল নেক্সট টাইম যেন এমন না হয়। এ ভেতরে যেতেই লিসাকে দেখে নাক ছিটকিয়ে বলল, এই মেয়েকে এখনো এখানে রেখে দেওয়ার মানে কি? একে কিসের প্রয়োজন এত? ইউনো কিভাবে এখন বলবে যে 4 বছর আগে লিসার বাবা তেরামি করার কারণে তাকে উপরে পাঠিয়ে দিয়ে খান ইন্ডাস্ট্রি নিজের নামে করে নিয়েছে? এই মেয়ের কি এখন কেউ আছে নাকি? তাই তো দয়া করে এখানে ফেলে রেখেছে। ইউনোকে ভাবনার জগতে ভেসে যেতে দেখে বলল, কি হলো উত্তর দিন? আমার তো একে দেখে গা জ্বালা শুরু হয়, এটাকে বের করে দিতে বলবেন, ঠিক আছে? ইউনো মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আপনাকে কল দেওয়ার সাথে সাথেই এসে গেলেন, এখানেই ছিলেন বুঝি? হ্যাঁ, এখানেই ছিলাম। আসলে সুগা স্যার এসেছেন, আমাকে বাইরে পাঠিয়ে দিল, তাই এদিকটা একটু দেখছিলাম। এই মাস্কটা খুলতে খুলতে বলল, আমি এসেছি, এটা এখন কল দিয়ে জানাবেন না, ওকে? কিন্তু কেউ স্যারের কাছে যাওয়ার হলে আগে স্যারকে না জানালে রেগে। আমি আর সবাই কিন্তু এক না, এটা ভুলে যাচ্ছেন আপনি। এর কঠোর গলার বাণী শুনে ইউনো স্তব্ধ হয়। আপনি যদি বলে দেন তবে কিন্তু আপনার চাকরি ফিনিশ করে দেব, বুঝলেন? ইউনো এবার একটু আশ্চর্য হয়ে তের দিকে তাকায়। ঠিক আছে ম্যাম, বলবো না। তে এবার খিলখিলিয়ে হেসে দ্রুত উপরে হাঁটা ধরে।